শাওনের সাথে বিয়ে বা ব্যাপারটা আমার কাছে খুবই খারাপ লেগেছে ব্যাপারটা। আমি যখন আরো ম্যাচিওর হয়েছি তখন বুঝতে পেরেছি ইট হ্যাপেন্স। তাদের মতে মিলছে না, তারা ডিভোর্স যাচ্ছে। আপনার লাইফ নিয়ে সামনে কি ভাবছেন? যে আমি একদিন সংসদে বসবো, তো ঝড় এসে সবকিছু এলোমেলো করে দিয়ে গেছে, আবার সবকিছু ভেঙে চুরে গেছে। মামলা শেষ না হওয়া পর্যন্ত আমি সাময়িক বরখাস্ত। আমি আর পরিকল্পনা করি না, আমি আর স্বপ্ন দেখি না। কোনোদিন জেলে যাওয়ার পর কোনোদিন ঘুমাইও না ঠিক মতো, আমি কোনোদিন স্বপ্নও দেখি না। কারণ আমি ছিলাম বাগানের ফুল বাগানের মালিক। এই 12 ঘন্টা কি করেন? পাশে তাকায় দেখে আমার পাশে একটা লাশ পড়ে আছে। রিয়ামণি বা হিরো আলমকে ডাকুন। হিরো আলম উনি রিয়ামণির বাসায় উপস্থিত, যে হাতে নাতে ধরেছি একটা ব্যাপার। এখন ডিজিটাল মিডিয়া হয়ে গেছে সালিশের জায়গা। সোশ্যাল মিডিয়ায় এরকম ঘরের কথা পরে জানায় কেউ কোনো ভালো সলিউশন পাইছে। সুপারস্টার শাকিব খান, অপু বিশ্বাস, বুবলি, এদেরকে নিয়েও যা হয় বা ওরা যা করে। আমি শাকিব খানের অনেক বড় ফ্যান। সৃষ্টির আদিকাল থেকেই সতীনরা ঝগড়া করে। ওনারা সেলিব্রিটি হলেও ইন দ্য কোর অফ দেয়ার হার্ট তারা তো সতীন। আপনার প্রিয় লেখকের নাম বলেন আমাকে। হুমায়ুন আহমেদ এবং শীর্ষেন্দু লেখা খুব ভালো লাগে। আমার ফেভারিট। আর আমার এই যদি বলতে চান কবি নজরুল ইসলাম। ওকে। গান এবং কবিতা। হুমায়ুন আহমেদ নিয়ে আসে আমার খুবই প্রিয় লেখক। হুমায়ুন আহমেদের একটা আজকে সকালে একটা হুমায়ুন আহমেদের বড় মেয়ে নোভার একটা লেখা আমি পোস্ট করেছি। ভিডিওটাকে আমি পোস্ট করেছি। ও লিখেছে, ভিডিওতে কথা বলেছে যে পিএইচডি করার সময় যদিও স্যাররা সবাই আমাকে আমার বাবার পরিচয় করিয়ে দিয়েছেন, আমি কিন্তু নিজেকে আমার মায়ের মেয়ে মনে করি। বহু বছর ধরেই আমি আমার চিন্তা চেতনা এবং পথ চলায় মায়ের আদর্শই আমি অনুসরণ করেছি। আমি যখন পিএইচডি করছিলাম তখন আমার বাবা মায়ের ছাড়াছাড়ি হয়ে গেছে। আমার বাবা আলাদা করে সংসার শুরু করেছে। আমার ছোট ভাই যখন পড়ছিল তখন বাবা ওর স্কুলে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছিল। আমি জানি একটা মৃত মানুষ নিয়ে খারাপ কথা বলা উচিত না, কিন্তু ভীষণ কষ্ট করেছি আমরা। একটা সময় মনে হয়েছে যে আজকের রাতটা বুঝি আর সকাল হবে না। আপনি একটু আগে বলেছিলেন সাকিব, বুবলি, অপুকে নিয়ে। সো হুমায়ুন আহমেদ কিন্তু এই যে ব্যাপারটা হচ্ছে কি, অ্যাজ আ রাইটার আপনি বলতে পারেন বা অ্যাজ আ পার্সন হিসেবে। আচ্ছা, অ্যাজ এ পার্সন হিসেবে বলি, আমি যখন আমি ছোট ছিলাম এবং যখন এই ঘটনাটা আমি দেখেছি, ওই যে শাওনের সাথে বিয়ে বা ব্যাপারটা, তখন আমি আমার কাছে খুবই খারাপ লেগেছে ব্যাপারটা। কারণ আমি ঘটনাটা দেখছিলাম একজন কন্যার দৃষ্টিতে, যে আমার বাবা এরকম হলে কি অবস্থা। হ্যাঁ, একজন কন্যার দৃষ্টিতে। কিন্তু আবার আমি যখন আরো ম্যাচিওর হয়েছি তখন বুঝতে পেরেছি ইট হ্যাপেন্স। যখন আমি শাওনের দৃষ্টিতে দেখতে চাইলাম, বা এমন হতে পারে যে দুজন হাজব্যান্ড ওয়াইফ, তাদের বাচ্চা আছে, কিন্তু দুজনই ভালো মানুষ, কিন্তু তাদের পথ চলাটা না ভিন্ন হয়ে গেছে, তাদের মতে মিলছে না, তারা ডিভোর্স যাচ্ছে। এরকমই কিন্তু হয় না যে দুজনই ভালো, কিন্তু দুজনের একসাথে থাকাটা সম্ভব হচ্ছে না। তো এখন আমি এখন ম্যাচিউরড হওয়ার পরে এই বয়সে এসে বুঝতে পারি যে এক একজনের অবস্থানটা এক এক রকম। কিন্তু কন্যার দৃষ্টি থেকে বাবার এরকম বিয়ে, এটা কেউই সমর্থন করতে পারবে না। আমার বাবা, আমি জানি না আমার বাবাকে আপনি দেখেছেন কিনা সোশ্যাল মিডিয়াতে। তো আমার বাবা, হি ইজ স্টিল ভেরি হ্যান্ডসাম অ্যান্ড হি ওয়াজ সেক্রেটারি, অ্যাডমিন ক্যাডারে ছিলেন। তো কিন্তু আমার বাবা যদি এরকম করতেন, সে কিন্তু থাকে না যে মেয়েরা পছন্দ করে ফেলবে, এরকমই একজন। কিন্তু তালিকা আমি মানতে পারতাম না, কখনোই মানতে পারতাম না একজন বাবা। তো তার মেয়ে যেটা বলেছে তার পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক আছে। আবার অ্যাজ এ হিউম্যান বিং যদি আমি হুমায়ুন আহমেদকে করতে চাই, হয়তো ওনার তার ওয়াইফের সাথে ওরকমভাবে, কারণ হুমায়ুন আহমেদের লেখা আমি দেখেছি যে সে বলছে যে তার জীবনে শাওন যখন আসলো তখন সে এমন একজন মানুষকে পেলো যে মনে হয় যে তার ইন্সপিরেশনে সে অনেক দূর যেতে পারবে এবং এটাই তার সঙ্গী। তো আমি জানি না এটা আসলে ওনার ব্যাপার, এটা আসলে করার মতন ক্ষমতা আমার নাই। ওকে, আপনার লাইফ নিয়ে সামনে আপনার আসলে কি ভাবছেন? ডাক্তার, লেখিকা, সোশ্যাল ইনফ্লুয়েন্সার, মা, স্ত্রী? আমার যেটা স্বপ্ন ছিল সত্যিকার অর্থে, যে আমি চেয়েছিলাম আগে, যখন আমি কারাগারে যাওয়ার আগে, যে আমি একদিন সংসদে বসবো। এটা আমার স্বপ্ন ছিল। তো একটা কি বলবো, একটা ঝড় এসে সবকিছু এলোমেলো করে দিয়ে গেছে, আবার সবকিছু ভেঙে চুরে গেছে।
তো এখন আমি যদি আবার সব কিছু পুড়িয়ে আবার জায়গা মতো তুলতে পারি, তাহলে হয়তো ওই স্বপ্নটার পিছনে আমি ছুটবো বা ইফোর্ট দিব। আর হচ্ছে আমি মনে করি যে আল্লাহই উত্তম পরিকল্পনাকারী। আমি সকালবেলা গেলাম হাসপাতালে, আমি আমার রুগী দেখছিলাম, কার্ডিয়াক সার্জারি রুগীগুলো ফলো আপের সেদিন কাগজ নিয়ে আসতেছিল, আমি জাস্ট দেখছিলাম। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। ঠিক বিকেলবেলা আমি চলে গেলাম রিমান্ডে। হ্যাঁ, তাহলে কত একটা মানে ড্রাস্টিক একটা চেঞ্জ। হ্যাঁ, মানে কেউ যদি এখন আপনি ওখানে প্র্যাকটিস করেন না, আমার তো মামলা শেষ না হওয়া পর্যন্ত আমি সাময়িক বরখাস্ত। তো কত একটা তাহলে আমি কি পরিকল্পনা করব? আমি আর পরিকল্পনা করি না, আমি আর স্বপ্ন দেখি না। আমি কোনোদিন জেলে যাওয়ার পর কোনোদিন ঘুমাইও না ঠিক মতো, আমি কোনোদিন স্বপ্নও দেখি না। আপনি দেখবেন যে ওই যে এখানে প্রোগ্রামের ব্যাপারে আমি অনেক রাতে আপনাকে SMS করেছি, অ্যারাউন্ড মানে 2 AM। আমার সকালবেলা কিন্তু আমি ঘুমাতে পারি না, কারণ আই এম স্টিল নট আউট অফ দ্যাট ট্রমা। হ্যাঁ, তো আমি কোনো স্বপ্ন দেখি না, আমি কিছু পরিকল্পনা করি না, যা আছে হবে। আমি খালি আমার চেষ্টাটা করতে চাই, যদি কখনো আবার সেই আগের মতন হতে পারি তো সংসদে বসার আমার ইচ্ছা। গুড লাক উইথ দ্যাট। একটা কোশ্চেন আমি জানতে চাইবো, আমি এখন ইমাজিন যে একদিনের ঘটনা, মানে জেলখানে আপনি কীভাবে, ওখানকার লাইফটা কীরকম একদিনের, বলেন তো একদিনের রুটিনটা। আমি সকালবেলা যখন উঠতাম, আমি রুমের পাহারা ছিলাম, তো আমি আগেই বলেছি আমার ঘুম আসতো না, তো আমি সবাইকে জাগিয়ে দিতাম যে এখন ফাইলে বসতে হবে। সেটা কয়টায় টাইমিং জানা যায়? ভোর 5টা। ভোর 5টা। তো নামাজ পড়ে আমি নিজে নামাজ পড়ে সবাইকে জাগাতাম। হ্যাঁ, তো তারপরে হচ্ছে যে সবাই ফাইলে বসতো, ফাইলে কাউন্ট করা হতো, মানে কেউ আগের রাতে কেউ মারা গেছে নাকি, কেউ অসুস্থ হয়েছে কিনা, বা এই কারণেই মাথা গিনতি হতো। তো তারপর হচ্ছে যে সবাই, তারপর আমি বের হয়ে যেতাম। আমি ছিলাম ফুল বাগানের মালি, ফুল বাগানের মালির দায়িত্বে ছিলাম। তো আমি বাগানের গাছে পানি দিতে চলে যেতাম আমার মানে যারা ছিল আমার সাথে। তারপরে হচ্ছে যে আবার 11টার সময় এসে যখন আমি রুমের পাহারা, সবাইকে খাবার বিতরণ করতাম। সবাই আসতো, ভাত ডাল আর সবজি। তো এমন চুলচেরা বিতরণটা করতে হতো, একটু কম বেশি হলে চুলোচুলি শুরু হয়ে যাবে। ও কেন একটু কম ডাল পেলো, আমি কেন একটু বেশি ডাল, মানে এরকম আর কি। এরপর তো সে কাজ বা কোনো এভাবেই চলতে থাকতো। তারপর তো আবার লকআপের পরে 12 ঘন্টা মোটামুটি ভিতরেই। এই 12 ঘন্টা কি করেন? 12 ঘন্টা আমি বই পড়তাম বেশি, আমি প্রচুর পড়তাম, সেটা সব ধরনের বই পড়েছি। মনে আছে কি প্রথম কি বই পড়লেন? প্রথম যেদিন গেলেন তারপর সেদিন তো ঘুম হয়নি রাতের বেলা? না, একদম না। তখন তো আমি পুরো একটা ট্রমার মধ্যে ছিলাম। আর তখন যেহেতু আমি একজন BCS ক্যাডার, আমার একটা নিয়মই আছে কারাগারে যে একজন BCS ক্যাডারকে সে ডিভিশন পায়। তো আমার ডিভিশন সেই হিসাবে আমাকে একজন আমার সেবক দেওয়া হয়েছিল। তো আমি একদিন মানে তন্দ্রা মতো আছে, আমি শুয়ে আছি, হঠাৎ করে আমি পাশে তাকায় দেখে আমার পাশে একটা লাশ পড়ে আছে, মানে ফ্যাকাশে সাদা, এবং তার শুধু দাঁতগুলো বার হয়ে আছে। আমি চিৎকার, যে এটা কি, মানে এমনিতেই তো আমি তখন মানে মেন্টালি ডিসওরিয়েন্টেড অ্যাট দ্যাট টাইম। এই লাশ, পরে দেখি লাশটা আমার চিৎকার শুনে দৌড়ায় পানি নিয়ে আসতেছে। পরে দেখলাম সেটা আমার সেবক, একটা কয়েদি। তো সে ওই মুখের মধ্যে ফর্সা হওয়ার ক্রিম মেখেছে, লতা হার্বাল। তো ওই ক্রিম নাকি এভাবে মেখে রাখতে হয়, শটান হয়ে শুয়ে থাকতে হয়। হ্যাঁ, ক্রিমটা যাতে ভালো কাজ করে। তা আমি হাল্লা কি, তো ওইখানে কারাগারে গিয়ে আমি জানলাম যে মানুষের ফর্সা হওয়ার প্রতি কতটা প্রবণতা থাকে। তো সেটা আমার জন্য একটা ভয়ঙ্কর মানে এখন আমি হেসে বলছি, তখন আমার ভয়ঙ্কর লাগছিল, কারণ পুরো একটা ভয়ানক জায়গায় একটা ভয়ানক অভিজ্ঞতা।